Welcome students, welcome you all to PCS Education. PCS Education এ তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ভারতবর্ষের মাটি তথা সয়েল নিয়ে আলোচনা করব। দেখো, বেসিক্যালি ডাব্লিউবিসিএস এর সিলেবাস যদি তোমরা ফলো করো, সেখানে আমাদের কিন্তু ভারতবর্ষের মাটি নিয়ে ডিসক্রিপশন আছে। অর্থাৎ বিভিন্ন মাটির বৈশিষ্ট্য, বিভিন্ন মাটি বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য ওয়াইজ মাটি কোথায় কোথায় দেখতে পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি। আমাদের পড়াশোনাটা কেবলমাত্র মাটি কোথায় দেখতে পাওয়া যায়, কী ধরনের মাটি, এই বিষয়ে হবে না। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো বিগত কয়েক বছরে কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে। তার সাথে তাল মিলিয়ে চেঞ্জ হয়েছে কোয়েশ্চেনের ওরিয়েন্টেশন। অর্থাৎ যে জায়গা থেকে কোয়েশ্চেন বেসিক্যালি আগে করা হতো, সেই জায়গাগুলোকে কিছু পরিবর্তন করা হয়েছে। এর জন্য আমাদের পড়াশোনাটাকেও পরিবর্তিত পদ্ধতির সাথে তাল মিলিয়ে করতে হবে। আমরা সয়েল অফ ইন্ডিয়ার যে যে অংশগুলো সাধারণ অর্থে ছেলেমেয়েরা বাদ দিয়ে যায়, যেমন মৃত্তিকার অরিজিন, মৃত্তিকার সংগঠিত বিভিন্ন বেসিক কনসেপ্ট, এই বিষয়গুলোকে আগে পড়ব। অর্থাৎ আমরা এই বিষয়গুলোর সম্পর্কে একটু জাস্ট খুব অল্প, যেটা না হলেই নয় যতটা পরিমাণ, সেই বিষয়গুলো জানব। এবং তারপরেতে ডাইরেক্টলি আমরা ভারতের যে সয়েলের শ্রেণীবিভাগ, অর্থাৎ ভারতে কী কী ধরনের মাটি দেখা যায় না যায়, সেখানে কী ধরনের ফসল উৎপাদন হয় না হয়, এই বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করতে থাকব। আশা করি তোমাদের আমি খুব ছোট্ট করে একটা ওভারভিউ দিতে পারলাম যে আমরা কিভাবে পড়াশোনাটা করব সয়েল সম্বন্ধে। আজকের ক্লাসে বেসিক্যালি আমরা কি করব, আজকের ক্লাসে বেসিক আমরা কনসেপ্ট যেগুলো আছে সয়েল রিলেটেড, সয়েলের উৎপত্তি কী করে হয়, আমি ভারতবর্ষের সয়েলের কথা বলছি না, আমি ওভারঅল সয়েল শব্দটা অর্থাৎ মৃত্তিকা, এই শব্দটার সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো আজকে আলোচনা করব। আজকে সয়েল অফ ইন্ডিয়া এইটা খুব একটা বেশি আমরা পড়বো না, আমরা এই বিষয়টা পড়বো না। আজকে আমরা সয়েল সম্বন্ধেই আলোচনাটা করব, যেটাকে আমরা নাম দিচ্ছি কি বেসিক কনসেপ্টস রিলেটেড ক্লাস। আজকের ক্লাসের পরবর্তীতে যখন তোমরা নেক্সট দিন সয়েল অফ ইন্ডিয়া বা ভারতের মৃত্তিকার ক্লাসটা করবে, তখন দেখতে পাবে যে এই যে ক্লাসটা আজকে আমরা করছি তার সুফলটা কোথায়। আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হবে না। ওকে, চলো তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি। প্রথমে দেখো, একটা বিষয় তোমাদেরকে আমি বলে রাখি, এখানে যে বিষয়গুলো বা যে পয়েন্টসগুলো উল্লেখ করা আছে, আমরা প্রত্যেকটা পয়েন্টসকে ধরে ধরে প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড আমরা বোঝার চেষ্টা করব, এগুলো যাতে করে তোমাদের মাথায় ঢুকে যায়, তোমাদের মুখস্থ করতে না হয়। ঠিক আছে? সয়েল ইজ দ্য থিন সারফেস লেয়ার অন আর্থ। তাহলে সয়েল, ফার্স্ট বিষয় আমরা কি দেখতে পাচ্ছি, যে একটা সারফেস লেয়ার অন দ্য আর্থ কম্প্রাইজিং মিনারেল পার্টিকেলস ফর্মড বাই দ্য ব্রেকডাউন অফ রকস। তাহলে কিসের রকের ব্রেকডাউনে তৈরি হচ্ছে এবং কি তৈরি মানে কিসের একটা কম্প্রাইজেশন থাকছে, এটা এটা হচ্ছে মিনারেল পার্টিকেল, অর্থাৎ এটাকে আমরা বলছি কি বিভিন্ন খনিজ মৌল। এই খনিজ মৌলের একটা সমাহার হচ্ছে, যেটা তৈরি হচ্ছে রকের ব্রেকডাউন, বা ব্রেকডাউন মানে হচ্ছে ভেঙে যাওয়া। আমি জাস্ট বাংলাগুলো আগে তোমাদের লিখে দিচ্ছি, তারপর একদম ধরে ধরে আমি আলোচনা করব। ডিকেড অর্গানিক মেটেরিয়ালস, লিভিং অর্গানিজমস, ওয়াটার অ্যান্ড এয়ার। তাহলে অর্গানিক মেটেরিয়াল মানে হচ্ছে বিভিন্ন জৈব যৌগ থাকে, লিভিং অর্গানিজম মানে হচ্ছে জীব বসবাস করতে দেখি, এবং মৃত্তিকাতে জল থাকে এবং বায়ু থাকে। তাহলে এই যে প্রথম পয়েন্টটা আমরা পড়লাম, এই প্রথম পয়েন্টটা থেকে আমরা কি বুঝতে পারলাম, যে আমাদের পৃথিবীতে ভূমিভাগের ওপর একটা যে পাতলা আস্তরণ থাকে, যে আস্তরণটা কিসের মাধ্যমে তৈরি হয়, যে আস্তরণটা ব্রেকডাউন অফ রকস, অর্থাৎ বড় পাথর ভেঙে তৈরি হয়। জাস্ট সিম্পল চিন্তা করো, বড় পাথর ভেঙে গুঁড়ো গুঁড়ি হয়ে যাচ্ছে, গুঁড়ো গুঁড়ি হয়ে যাচ্ছে, গুঁড়ো পাথরে পরিণত হচ্ছে। সেই গুঁড়ো পাথর বা সেই গুঁড়ো অংশটা ছড়িয়ে দেওয়া হচ্ছে কিসের ওপর, বা প্রাকৃতিকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এটা চিন্তা করো। সেই পাথরের টুকরোগুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই ধরো সারফেস, এই সারফেসের ওপর এরকমভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এই যে চাদরের মতো আস্তরণ, এই চাদরের মতো আস্তরণটাকে আমরা কি বলছি, এই চাদরের মতো আস্তরণটাকে আমরা বলছি মৃত্তিকা। এখন তোমাদের মনে একটা মানে সন্দেহ তো অন্তত ক্লিয়ার হলো যে মৃত্তিকা বিষয়টা কি। এইটা হচ্ছে ধরো রক সারফেস, এর ওপর একটা চাদরের মতো আস্তরণ দিয়ে আছে কে, মৃত্তিকা। এবং এই মৃত্তিকাটা কি দিয়ে তৈরি, মৃত্তিকাটা তৈরি হচ্ছে এই পাথরেরই খণ্ড বিখণ্ড, একদম ছোট ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ।
তাহলে স্যার এই পাথরের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলো কোথা থেকে আসছে? দেখো, এই পাথরের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলো যে জায়গা থেকে আসছে, যে পদ্ধতির মাধ্যমে আসছে, তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি আবহ বিকার। এই আবহ বিকার কি করে হচ্ছে? দেখো, আবহ বিকার হচ্ছে, অর্থাৎ আবহ বিকার মানে হচ্ছে আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলো। আবহাওয়ার বিভিন্ন উপাদান কি? আবহাওয়ার বিভিন্ন উপাদান হচ্ছে উষ্ণতা, তারপর হচ্ছে আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদি বিভিন্ন উপাদানগুলো যখন কোনো একটা বড় আকৃতির শিলাখণ্ডকে, এটা ধরো একটা বড় আকৃতির শিলাখণ্ড, এই বড় আকৃতির শিলাখণ্ডকে টুকরো টুকরো কতকগুলো শিলাখণ্ডে ভেঙে ফেলছে। কি করে ভাঙছে আমি জাস্ট পরে বলছি, এখন একটুখানি এটা দেখো। টুকরো টুকরো কতকগুলি শিলাখণ্ডে ভেঙে ফেলছে, সেই পদ্ধতিটাকে আমরা বলছি আবহবিকার। আমি একটা সিম্পল তোমাকে উদাহরণ দিচ্ছি যে কী করে টুকরো টুকরো শিলাখণ্ডে ভাঙছে। ধরো, এই যে বড় পাথরটা দেখতে পাচ্ছ এখানে, আমি কালিটা 1 মিনিট চেঞ্জ করে নিই। এই যে বড় পাথরটা এখানে দেখতে পাচ্ছ, এই পাথরটা কি হচ্ছে, যখন প্রচণ্ড গরম থাকছে, আবহাওয়ার উষ্ণতা যখন প্রচণ্ড বেশি থাকছে, তখন কি ঘটনা ঘটছে? তখন এই পাথরটা উত্তপ্ত হচ্ছে। দিনের বেলাতে উত্তপ্ত হলো। আবার রাতের বেলা যখন প্রচণ্ড ঠান্ডা হয়ে যাচ্ছে, সূর্যের আলো থাকছে না, তখন পাথর তো তাপটাকে ছেড়ে দিচ্ছে, তাপটা তো আর ধরে রাখতে পারে না পাথর, তখন কি হচ্ছে? শীতল হয়ে যাচ্ছে। তাহলে দেখো, একবার উষ্ণ হচ্ছে, একবার শীতল হচ্ছে, একবার উষ্ণ হচ্ছে, একবার শীতল হচ্ছে। এর ফলেতে কি হচ্ছে? এর ফলেতে এই পাথরের ভেতরে, এই যে বড় পাথরটা, এর ভেতরে একবার সংকোচন আর একবার সংনমন, অর্থাৎ টান আর একবার তোমার প্রেস, এই দুটো জিনিস তৈরি হচ্ছে। এর ফলে তুমি চিন্তা করে দেখো, তাহলে এর শরীরের ভেতরেই, পাথরটার শরীরের ভেতরে কি ঠিকঠাক অবস্থা থাকবে? স্বাভাবিক অর্থেই থাকবে না। তাকে একবার দুমড়ে মুচড়ে ফেলা হচ্ছে ভেতর থেকে, আবার একবার টানা হচ্ছে। তখন কি হয়? তখন এই বড় পাথরটা ভেঙে যায় ভেতর থেকে, এবং ভেঙে এই ছোট ছোট পাথরের খণ্ডে পরিণত হয়। এবার এরা আবার কি হয়? এরা আরও ছোট ছোট অংশে এরকমভাবে ভেঙে যায়। এরা আরও ছোট ছোট অংশে ভেঙে যায়, এবং আলটিমেটলি কি হয়? আলটিমেটলি আমরা দেখতে পাবো এই রকম জায়গা থেকে গিয়ে তৈরি হচ্ছে সয়েলের একটা থিন লেয়ার। এবার এই যে আমরা যখন সয়েল পড়ছি, দেখো প্রথম পয়েন্টটাতে আমি আরেকটা কথা বলেছি যে কম্প্রাইজিং মিনারেল পার্টিকেল। এবার তোমরা বলো তো, এই মিনারেল পার্টিকেলকে আমরা সত্যিই পাবো না? অবশ্যই পাবো। তার কারণ হচ্ছে এই যে পাথরটা, এইরকম পাথরকে আমরা একটা জাস্ট পাথর নামকরণ করছি তাই, এই রকম পাথরই তো মিনারেল। এই রকমভাবেই তো বিভিন্ন খনিজ পদার্থগুলো থাকে, আমরা খনি থেকে যাদেরকে উত্তোলন করি। আমি একটা সিম্পল উদাহরণে যদি বলি যে কয়লা, কয়লা তো একটা খনিজ সম্পদ। তাহলে কয়লাকে দেখতে, বড় কয়লার টুকরো তো এরকমই দেখতে হয়। তাহলে দেখো, এই যখন কয়লা ভেঙে, কয়লা জাতীয় বিভিন্ন উপাদান ভেঙে মাটি তৈরি হবে, তখন সেই মাটিতে বিভিন্ন মিনারেল পার্টিকেল কি থাকবে না? নিশ্চয়ই থাকবে। তাহলে আমার প্রথম যে পয়েন্টটা, আমি প্রথম যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম, যে মৃত্তিকা কাকে বলে এবং মৃত্তিকা কিভাবে তৈরি হয়, জাস্ট এক লাইনে আমি যে বিষয়টা বলছি, মৃত্তিকা তৈরি হওয়ার পদ্ধতি অনেক বড়, আমরা সব পড়বো আস্তে আস্তে। আশা করি সেটা তোমাদের বোঝা গেল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আমি আরেকবার সাম আপ করে দিচ্ছি যে এইটা হচ্ছে সয়েল, মানে আমাদের পাথরের লেয়ার, আমাদের ভূপৃষ্ঠের ওপরের আস্তরণ, নারকেলের খোল মনে করো এটা। এবং তার ওপর কি হয়েছে? তার ওপর এই যে ডট ডটগুলো যেগুলো দেওয়া আছে, এইগুলো হচ্ছে মৃত্তিকার একটা চাদর। মৃত্তিকা আমরা একেই বলছি, মৃত্তিকা শব্দটা এখন ব্যবহার করব না, আমরা এটাকে বলছি একটা পাথরের ছোট ছোট টুকরো বা ধূলিকণার একটা চাদর। যে চাদরকে আমরা কি বলছি? এই চাদরকে আমরা বলছি মৃত্তিকা। এবার এই পাথরের বা ধূলিকণার চাদরটা তৈরি হচ্ছে কিভাবে? সেটা তৈরি হচ্ছে ব্রেকডাউন অব রক, অর্থাৎ পাথরের ভেঙে যাওয়ার মাধ্যমে। সেই ভেঙে যাওয়ার পদ্ধতিটাকে আমরা কি বলছি? সেই ভেঙে যাওয়ার পদ্ধতিটাকে আমরা বলছি আবহবিকার, যেগুলো উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাতের প্রভাবে হচ্ছে। এবং সেটা কিভাবে ভাঙছে সেটা আমি তোমাদের এখানে ছবি এঁকে দেখিয়ে দিয়েছি। আশা করি প্রথম যে পয়েন্টটা, আমাদের এই 1 নম্বর পয়েন্টটা সম্বন্ধে আর কারোর কোনো ডাউট থাকা উচিত না। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, 2 নম্বর অংশে আমরা যাব। এবার 2 নম্বর অংশে কি বলছে দেখি। প্রত্যেকটা পয়েন্ট যখন আমরা আলোচনা করব, চেষ্টা করব কালিটা চেঞ্জ করে নেওয়ার, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। বলছে সয়েল ইজ ফর্মড আন্ডার স্পেসিফিক ন্যাচুরাল কন্ডিশন, specific natural condition, and each of the element of the natural environment contributes to complex process described by the soil scientist as the process of pedogenesis। এখানে আমরা দুটো বিষয় জানতে পারলাম। যে প্রথম যেটা জানতে পারলাম সেটা হচ্ছে পেডোজেনেসিস, অর্থাৎ পেডোজেনেসিস তাহলে কাকে বলে? দেখো, পেডোজেনেসিস শব্দটাকে আমরা এরকমভাবে ভেঙে নেব, একটা হচ্ছে পেডন, ঠিক আছে, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে জেনেসিস। একটা হচ্ছে পেডন আর একটা হচ্ছে জেনেসিস। পেডন মানে হচ্ছে সয়েল এবং জেনেসিস মানে হচ্ছে উৎপত্তি। অর্থাৎ
আমরা বলতে পারি এটা যে বিজ্ঞানের যে শাখাতে মৃত্তিকার উৎপত্তি, আমি মৃত্তিকার বিভিন্ন চরিত্র বৈশিষ্ট্যের গঠন, এগুলো কিভাবে হচ্ছে, কিভাবে আসছে, কোথা থেকে আসছে, এই বিষয়গুলো জানতে পারছি বা এই বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করছি, সেই সাবজেক্টকে বা সেই অংশকে বলা হচ্ছে কি, সেই অংশকে বলা হচ্ছে পেডোজেনেসিস। ক্লিয়ার? তাহলে আমরা একটা জিনিস বুঝে গেলাম যে যে সায়েন্স বা যে সাবজেক্ট এটাকে আলোচনা করছে তাকে পেডোজেনেসিস বলে। এবার পেডোজেনেসিস কি আলোচনা করছে? পেডোজেনেসিস আলোচনা করছে যে মৃত্তিকার উৎপত্তি কিভাবে হয়। আমি যেটা তোমাদের প্রথম পয়েন্টে বোঝালাম, এটা তো বিজ্ঞানসম্মত একটা পদ্ধতি, এবং সেখানে আরেকটা বিষয় উল্লেখ করছে কি, যে সয়েল স্পেসিফিক ন্যাচুরাল কন্ডিশনে তৈরি হয়। ডেফিনেটলি ঠিক কথা। এই যে কথাটা বলছে যে সয়েল স্পেসিফিক ন্যাচুরাল কন্ডিশনে তৈরি হয়, স্পেসিফিক ন্যাচুরাল কন্ডিশনটা কি? স্পেসিফিক ন্যাচুরাল কন্ডিশন হচ্ছে, আমি তোমাদের সামনে একটু আগেই তুলে ধরেছিলাম, দেখো যে বিভিন্ন ধরনের আবহাওয়ার উপাদান, যেমন হচ্ছে উষ্ণতা বলো, আর্দ্রতা বলো, বৃষ্টিপাত বলো, এগুলো আবহবিকার করতে বাধ্য করছে, এবং তার ফলে একটা মৃত্তিকার চাদর তৈরি হচ্ছে, এবং আলটিমেট শেষ পর্যায়েতে গিয়ে এই চাদরটাকে আমরা মৃত্তিকা বলছি। তাই তো? তাহলে কি একটা স্পেসিফিক ন্যাচুরাল কন্ডিশন হচ্ছে না? একটা নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা থাকলে তবেই তো পাথরের ভেতরে ফাটলটা ধরবে। আমি যে তোমাদের বললাম যে একবার অত্যন্ত গরম হয়ে যায় বা উত্তপ্ত হয়ে যায়, এবং শীতকালে নয়, নর্মাল টাইমেই রাতে খুব শীতল হয়ে যায়, তাহলে একবার উত্তপ্ত হওয়া, একবার শীতল হওয়া, এই যে ঘটনাগুলো ঘটছে, এর জন্য তো একটা নির্দিষ্ট মাত্রা প্রয়োজন। একটা যে কোনো রক, যে কোনো পাথর একটা নির্দিষ্ট সহনশীলতা পর্যন্ত মানে উষ্ণতাটাকে গ্রহণ করতে পারে, কিন্তু তারপর সেটা ফেটে যায়। তাহলে এই যে ন্যাচুরাল কন্ডিশনের কথা বলা হচ্ছে বা প্রাকৃতিক পরিবেশের কথা বলা হচ্ছে, সেগুলো হচ্ছে উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এই সামগ্রিক অবস্থাটাকে বোঝানো হচ্ছে। এবং এই সামগ্রিক অবস্থাটা তা কীভাবে মৃত্তিকার উৎপত্তিতে সাহায্য করছে, সেই সংক্রান্ত আলোচনাটাকে আমরা বলছি কি, পেডোজেনেসিস। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ওকে, চলো নেক্সট কি বলছে। নেক্সট বলছে যে ভারতবর্ষের ক্ষেত্রে, ভারতবর্ষের মতো একটা দেশে, ভারতবর্ষের ক্ষেত্রে সয়েল ভেরি ইম্পর্টেন্ট একটা ন্যাচুরাল রোল প্লে করে, ন্যাচুরাল রিসোর্স হিসাবে কাজ করে। এবার দেখো কেন এটা, তার কারণ হচ্ছে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। তাহলে কৃষি প্রধান দেশ যেহেতু ভারতবর্ষ, কৃষির প্রোডাকশান কোথায় হবে? কৃষির প্রোডাকশান হবে সয়েলের ওপর নির্ভর করে। যদি সয়েল ভালো হয়, যদি সয়েলের উর্বরতা ভালো থাকে, যদি মৃত্তিকাতে ভালো ফসল উৎপন্ন হয়, তাহলে দেশের অর্থনৈতিক প্রগতি হবে, অর্থনৈতিক ত্বরান্বিত হবে, অর্থনীতি ত্বরান্বিত হবে। তাই তো? সেই ক্ষেত্রে ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের জন্য না, যে কোনো দেশের ক্ষেত্রেই মাটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। এবার কেন আমি মাটিকে সম্পদ বলছি? মাটিকে আমি সম্পদ বলছি তার কারণ হচ্ছে, সম্পদ কী করে, সম্পদের প্রধান কাজ কি? সম্পদের প্রধান কাজ হচ্ছে চাহিদা নিবারণ করা। তাই তো? সম্পদ কী করে? সম্পদ চাহিদা নিবারণ করে। এবং যেহেতু মৃত্তিকা আমাদের একটা চাহিদা নিবারণ করছে, কি চাহিদা নিবারণ করছে? মৃত্তিকা আমাদের আমরা যে খাবো, আমরা যে খাদ্য খাবো, আমাদের যে কৃষিজাত পণ্য উৎপাদন হবে, সেই উৎপাদনের জায়গাটাকে এনশিওর করছে, তাই তাকে আমরা সম্পদ বলছি। এই জন্য ভারতবর্ষে সয়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। তোমরা অর্থনীতিতে নিশ্চয়ই পড়েছো যে ভারতবর্ষের প্রায় জিডিপির, ভারতবর্ষে যদি আমরা দেখি, জিডিপির প্রায় 17% আসে কৃষিকাজ থেকে, এবং প্রায় 48% মানুষ, 48.2 যদি আমি ভুল না হই, এই শতাংশ মানুষ কিন্তু ডাইরেক্টলি কৃষিকাজের সাথে যুক্ত। তাহলে কতখানি গুরুত্ব বুঝতে পারছো নিশ্চয়ই। ওকে, চলো। দ্য রিচ ডিপ ফার্টাইল সয়েল অফ গঙ্গা প্লেন, especially its delta and coastal plain of Kerala support high density of population through agricultural prosperity। 4 নম্বর পয়েন্টটাতে যেটা বলছে, দেখো যে ভারতবর্ষের কিছু কিছু জায়গাতে মৃত্তিকা এত গুরুত্বপূর্ণ রোল প্লে করে, ভারতবর্ষের কিছু কিছু জায়গাতে মৃত্তিকার যে গঠনগত এবং তার যে চরিত্র বৈশিষ্ট্যগত উপাদান, সেটা বহু মানুষের অন্নসংস্থান করে যায়, এবং মানুষের যে ডেনসিটি, জনসংখ্যার গভীরতা, জনসংখ্যার গুরুত্ব বজায় রাখতে সাহায্য করেছে। যেমন কোন কোন জায়গাগুলো? যেমন হচ্ছে গঙ্গা প্লেন, অর্থাৎ গাঙ্গেয় সমভূমি অঞ্চল, বিশেষ করে আমাদের যে বদ্বীপ অঞ্চল আছে সেই অঞ্চলে, এবং কেরল যে কোস্টাল প্লেন আছে, কেরলের যে উপকূলীয় সমভূমি আছে, সেই সমভূমি অঞ্চলে আমরা জানি কি, যে মৃত্তিকার চরিত্র ভালো হওয়াতে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়, অর্থাৎ ওই জায়গার অর্থনীতির প্রগতিতে খুব গুরুত্বপূর্ণভাবে রোলটা সয়েল প্লে করছে, এই কারণে বলা হচ্ছে। নেক্সট কি? নেক্সট আমরা দেখতে পাবো যে যে জায়গাগুলোতে মৃত্তিকা একটুখানি কম, মানে ভালো, যে জায়গাগুলোতে মৃত্তিকা একটুখানি কম উর্বর,
ফসলের প্রোডাকশান সেই জায়গাগুলোতে কম, সেখানে কিন্তু জনসংখ্যার এই ঘনত্বটা বা জনসংখ্যার এই যে বিষয়টা, সেটা সম্পূর্ণভাবে কি হচ্ছে, সেটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে মৃত্তিকা। যেমন দেখো, আমি কেরল উপকূল বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলের কথা বললাম, তেমনই দেখো আমাদের তেলেঙ্গানা বলো বা রাজস্থান বলো, এই জায়গাতে একটা স্মল পপুলেশনকে তারা অ্যাফোর্ড করতে পারে। তার কারণ হচ্ছে দিস সয়েল ডু নট প্রোভাইড বেস ফর প্রসপারাস এগ্রিকালচার, অর্থাৎ ভালো মৃত্তিকা নয়, মৃত্তিকার উৎপাদনশীলতা কম। আমরা যদি মৃত্তিকার উৎপাদনশীলতা দেখি, মৃত্তিকার উৎপাদনশীলতা যদি ভালো না হয়, তাহলে কি হবে? তাহলে কি আমরা সেই জায়গাতে বসবাস করব, সেই জায়গাতে চাষবাস করব? মৃত্তিকার উৎপাদনশীলতা কম হলে কিন্তু কখনোই আমরা এই কাজগুলো করব না। দ্যাটস ওয়াই আমরা মৃত্তিকার ওপর ভিত্তি করে কিন্তু মানুষের বসতি বলো, মানুষের যে জীবনচরিত, মানুষের চেষ্টা, সমস্ত কিছুটার পার্থক্য একটা দেখতে পাচ্ছি। এই গেল মোটামুটি আমাদের মৃত্তিকা সম্পর্কে একটা বেসিক জায়গা, একদম একদম বেসিক একটা জায়গা। এরপর আমরা পড়ব ভারতবর্ষের যে সয়েল ফরমেশনের কন্ডিশন, অর্থাৎ কী অবস্থাতে ভারতবর্ষের মৃত্তিকা গঠন হচ্ছে, সেই বিষয়গুলো সম্বন্ধে আমরা একটুখানি ধীরে ধীরে আলোচনা করব। দেখো, সয়েল ফরমেশনের ক্ষেত্রে আমরা যদি দেখি, গোটা পৃথিবীতে বা আমি বিশ্বতে বলছি, যে একটা নির্দিষ্ট ধারণা আছে। ধারণা বলতে যে একটা মৃত্তিকা তৈরি হবে, সেটা অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে হয়, অনেকগুলো ফ্যাক্টরের কম্বিনেশন থাকে, ঠিক আছে? এই যে রিফ্লেক্ট এ কম্বিনেশন অফ ফ্যাক্টরস, অর্থাৎ আমরা এখানেও যেটা দেখতে পাচ্ছি কথাটা, যে একটা সয়েল ওই জায়গাতে কী ধরনের ফ্যাক্টরের কম্বিনেশন আছে, সেটা আগে রিফ্লেক্ট করে তার সয়েল ক্যারেক্টারিস্টিকের মধ্য দিয়ে। আমার সয়েলের ক্যারেক্টারিস্টিক কেমন হবে, আমার সয়েল কী ধরনের চরিত্র রিভিল করবে, সেটা নির্ভর করে কেমন ধরনের কম্পোজিশন সেই জায়গাতে আছে এবং কিসের কিসের কম্পোজিশন আছে। বেসিক্যালি যে কম্পোজিশনের কথা আমরা বলি, সেটা হচ্ছে দেখো, একটা হচ্ছে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ আমরা বলতে পারি স্লোপ, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার যে জায়গাতে আছে সেই জায়গার টোপোগ্রাফি, এই ধরনের বিষয়গুলো। অ্যাট দ্য সেম টাইম সেখানে আমরা যদি কেমিক্যাল ক্যারেক্টারিস্টিকের কথা বলি, কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক বলতে তোমার সয়েলের মিনারেল কম্পোজিশন, ঠিক আছে? তারপর হচ্ছে পেরেন্ট মেটেরিয়াল, বা যেটা থেকে আমরা, অর্থাৎ পেরেন্ট মেটেরিয়াল কাকে বলে আমরা ডেফিনেটলি পড়বো। পেরেন্ট মেটেরিয়াল হচ্ছে যে মূল পাথর থাকে বা মূল শিলা থাকে, সেইটা, এইগুলো। তারপর হচ্ছে ক্লাইমেট, ন্যাচারাল ভেজিটেশন, এই সমস্ত বিষয়গুলো কি করে, এই সমস্ত বিষয়গুলো সয়েলের উৎপত্তি বা মৃত্তিকার যে উৎপত্তি, সেই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করে। এই বিষয়গুলো প্রত্যেকটা জায়গার ভিত্তিতে ভিন্ন ভিন্ন হয় এবং সেই কারণবশত আমরা দেখি সয়েলের বিভিন্নতা তৈরি হয়েছে। যেমন ধরো, আমি তোমাদের উদাহরণ হিসাবে একটা বলছি, যে ভারতবর্ষের দুটো জায়গা তোমাদের আমি বলছি, ভারতবর্ষের দুটো জায়গা, একটা হচ্ছে গ্যাংগেটিক প্লেন, ঠিক আছে? বা আমি এখানে লিখে দিই, দাঁড়াও, তোমরা তাহলে পার্থক্যটা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। একটা হচ্ছে গ্যাংগেটিক প্লেন রিজিয়ন, ঠিক আছে? আর একটা হচ্ছে আমাদের দক্ষিণের ডেকান প্লেটু রিজিয়ন, ঠিক আছে? এবার এই গ্যাংগেটিক প্লেন রিজিয়নে সয়েলটা কীভাবে তৈরি হয়েছে? গ্যাংগেটিক প্লেন রিজিয়নে সয়েলটা তৈরি হয়েছে অ্যাগ্রেডেশন পদ্ধতিতে। এই অ্যাগ্রেডেশন পদ্ধতিটা কি না, যে নদীগুলো প্রবাহিত হয়েছে, এই নদীগুলো তাদের সেডিমেন্ট বা তাদের যে ক্ষয়জাত পদার্থগুলোকে ধীরে ধীরে নদীবক্ষে সঞ্চয় করেছে এবং সেই সঞ্চয়ের ফলে এই অঞ্চলে একটা মৃত্তিকা তৈরি হচ্ছে, একটা পলল মৃত্তিকা আমরা দেখতে পাচ্ছি, যাকে আমরা পলি মৃত্তিকা বলছি, যার মাধ্যমে গ্যাঞ্জেটিক প্লেন অঞ্চলটা তৈরি হয়েছে। ক্লিয়ার? এটা একটা হলো, এটা আমরা সয়েলের ক্যারেক্টারিস্টিক আমরা এই দিকটাতে পেলাম। এবার 2 নম্বর যদি তোমাদের আমি বলি, যে ডেকান প্লেটু রিজিয়নে দেখো, ডেকান প্লেটু রিজিয়নে কী থেকে হয়েছে? ডেকান প্লেটু রিজিয়নে যে সয়েল তৈরি হয়েছে, সেটা হচ্ছে লাভা ফ্লো থেকে। বেসিক্যালি আমরা যদি দেখি, এটা যে ব্যাসাল্ট রক এর পেরেন্ট মেটেরিয়াল ছিল এবং এই ব্যাসাল্ট রকের ওপর ভিত্তি করে আমরা এখানে কি মাটি পাচ্ছি? আমরা এখানে ব্ল্যাক সয়েল পাচ্ছি। এবার তোমরা নিজেরা চিন্তা করে দেখো, যে দুটো সয়েল, দুটো মৃত্তিকা, একদিকে হচ্ছে ব্ল্যাক সয়েল এবং একদিকে হচ্ছে আমরা বলছি অ্যালুভিয়াল সয়েল। এই দুটো সয়েলের চরিত্র বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা, এই দুটো সয়েলের লোকেশন অর্থাৎ ফরমেশন যেখানে হয়েছে সেই জায়গাটা আলাদা, দুটো সয়েলে উৎপাদিত ফসলের পরিমাণ বা ফসল তাদের ধরন আলাদা। ঠিক এই রকমভাবে আমরা বলতে চাইছি যে ভারতীয় কন্ডিশন, যেটাকে ইন্ডিয়ান কন্ডিশন মানে কি, যে ভারতে যে যে অবস্থাগুলো আমরা দেখতে পাই মৃত্তিকা তৈরির জন্য, সেই বিষয়গুলোর সম্বন্ধে এখানে বলা হয়েছে। এবং গোটা পৃথিবীর ক্ষেত্রেই কিন্তু কম্পোজিশনগুলো সেম, তোমার কেমিক্যাল কম্পোজিশন বলো বা তোমার রিলিফ বলো, এগুলো নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন দেশে বিভিন্ন জায়গার ওপর ভিত্তি করে আমরা বিভিন্ন রকমের পরিস্থিতি দেখতে পাই। এবং আমরা যে বিষয়টা আলোচনা করব, সেই বিষয়টা কি,
সেই বিষয়টা হচ্ছে সয়েলের ফর্মেশন, তাই তো? তাহলে সয়েলের ফর্মেশন যদি আমরা বলি, এখানে একটা ফর্মুলাকে আমরা লিখতে পারি যে সয়েল ইজ দ্য ফাংশন অফ সিএল পি ও আর টি। তাহলে স্যার এগুলো কি লিখলেন আপনি, আমি বলে দিই। সয়েল, এখানে এস মানে হচ্ছে কে, এস মানে হচ্ছে সয়েল বা মৃত্তিকা। এটা হচ্ছে ফাংশন, মানে কিসের ফাংশনের ওপর নির্ভর করে। দেখো, এক হচ্ছে আমরা ক্লাইমেট বলতে পারি, যে ক্লাইমেটের ওপর নির্ভর করে, ক্লাইমেট কেমন প্রভাব বিস্তার করে। দু নম্বর হচ্ছে আমরা বলতে পারি এটাকে পেরেন্ট মেটেরিয়াল বা আদি শিলা, ঠিক আছে, এটাকে বলে পেরেন্ট মেটেরিয়াল বা আদি শিলা। তিন নম্বর হচ্ছে অর্গানিজম, অর্থাৎ কী ধরনের জীবজাতীয় ক্রিয়া সেখানে দেখা যায়। আর হচ্ছে রিলিফ বা ভূপ্রকৃতি, আমরা যে বারবার বলছি এখানে দেখো লিখেছি টোপোগ্রাফি, সেই রিলিফ বা ভূপ্রকৃতি। আর টি হচ্ছে কি, টি হচ্ছে টাইম। এই এতগুলোর মিলিত প্রচেষ্টাতে, এতগুলো কম্পোজিশন বা এতগুলো উপাদানের একটা সম্মিলিত ফল হিসাবে আমরা কাকে দেখতে পাচ্ছি, এতগুলো উপাদানের সম্মিলিত ফল হিসাবে আমরা দেখতে পাচ্ছি এই সয়েলকে। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম যে আমরা যখন সয়েল শব্দটা আলোচনা করব তখন কেবলমাত্র একটা নয়, একাধিক একাধিক উপাদানকে আমরা দেখতে পাবো, যারা কি করবে, যারা প্লাস হয়ে আমাদের তৈরি করবে এই সয়েল। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে? চলো নেক্সট, এবার আমরা যে উপাদানগুলো আলোচনা করলাম তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ, অন্যতম গুরুত্বপূর্ণ আমরা যে বিষয়টা আলোচনা করব, দ্যাট ইজ দ্য পেরেন্ট মেটেরিয়াল। এটাকে কি বলা হয়? এইটাকে বাংলায় বলা হচ্ছে মাতৃশিলা বা আদি শিলা। আমরা যেমন মায়ের জঠর থেকে জন্ম নিই, ঠিক আছে, তেমনি এই শিলা তৈরির জন্য একটা মাতৃশিলার প্রয়োজন। অর্থাৎ যেমন আমি তোমাদের আগেতে দেখালাম যে ধরো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাসাল্ট রক আছে। এবার ব্যাসাল্ট রক কিভাবে সৃষ্টি হয়েছে এটা আমরা কোথায় পড়েছি, এটা আমরা রক স্ট্রাকচারে পড়েছি। এই ব্যাসাল্ট রক যেখানে সৃষ্টি হয়েছে, ব্যাসাল্ট থেকে আমরা পাচ্ছি কি, এই ব্যাসাল্ট রকের পর আবহবিকার হয়ে আমরা ব্যাসাল্ট থেকে ব্ল্যাক সয়েল পাচ্ছি। তাহলে দেখো, আমরা যখন ব্ল্যাক সয়েলের পেরেন্ট মেটেরিয়ালের কথা বলবো, আমরা কিন্তু বলবো এই ব্যাসাল্ট রকের কথা। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে, আশা রাখছি। তাহলে দেখো, পেরেন্ট মেটেরিয়াল হচ্ছে এই বিষয়টা। দ্য মেটেরিয়াল ফর সয়েল ফর্মেশন ইজ মেনলি ডিরাইভড ফ্রম রক্স অ্যান্ড ইটস টার্মড অ্যাজ দ্য পেরেন্ট মেটেরিয়াল। অর্থাৎ তার পূর্ব অবস্থাতে কি ছিল, আমরা এই যে পেডোজেনেসিস শব্দটা আগে ব্যবহার করলাম, এই পেডোজেনেসিস নির্ধারণ করে দেয় যে কোনো একটা মৃত্তিকার চরিত্র বৈশিষ্ট্য কিসের ওপর ভিত্তি করে হবে, কোনো একটা মৃত্তিকার চরিত্র বৈশিষ্ট্য যে নিয়ন্ত্রিত হবে কার দ্বারা। যেমন আমরা সাধারণ জীবনে বলে থাকি না, যে যেমন মা বাবা তেমন সন্তান, এখানেও তেমন, যেমন মাতৃশিলা বা যেমন পেরেন্ট মেটেরিয়াল তার উপর ভিত্তি করে আমরা কিন্তু সয়েল পাবো। ব্যাসাল্টের যে চরিত্র, ব্যাসাল্ট সয়েলের যে চরিত্র, ব্যাসাল্ট সয়েলের যে কালার, সেই কালার অনুযায়ী কিন্তু ব্ল্যাক সয়েল হয়েছে। কখনো ব্যাসাল্ট সয়েল থেকে আমরা যদি বলি যে আমাদের অ্যালুভিয়াল সয়েল, তার চরিত্র তৈরি হবে, অ্যালুভিয়াল সয়েলের মতো তো চরিত্র তৈরি হবে, সেটা কিন্তু কখনো হতে পারে না, এটা কখনো হবে না, ব্ল্যাক সয়েলই তৈরি হবে। ক্লিয়ার হয়েছে? এবার আমরা যদি ভারতবর্ষের যে ক্যাটেগরি সয়েল আছে, ভারতবর্ষের সেই সয়েলের উৎপত্তি হিসাবে যে পেরেন্ট মেটেরিয়ালগুলোকে মূলত ছটা ভাগে ভাগ করা হয়েছে সয়েলের ভিত্তিতে। সেগুলো কি কি? অ্যানসিয়েন্ট, ক্রিস্টালাইন অ্যান্ড মেটামরফিক রক্স, ঠিক আছে। দু নম্বর হচ্ছে কুডাপ্পা এবং বিন্ধ্যান যুগের রক্স। তিন নম্বর হচ্ছে গন্ডোয়ানা যুগের রক। চার নম্বর হচ্ছে ডেকান ব্যাসাল্ট। আর পাঁচ নম্বর হচ্ছে টার্সিয়ারি অ্যান্ড মেসোজোইক সেডিমেন্টারি রক্স অফ এক্সট্রা পেনিনসুলার এরিয়া। নাও দ্য কোয়েশ্চেন কাম, স্যার পেনিনসুলার না হয় আমরা বুঝলাম, পেনিনসুলার অঞ্চলটা আমরা বুঝলাম, এবার আপনি যে বলছেন এক্সট্রা পেনিনসুলা, এই এক্সট্রা পেনিনসুলার রিজিয়ন কোনটা? এক্সট্রা পেনিনসুলার রিজিয়ন হচ্ছে ধরো ভারতবর্ষের পেনিনসুলার অঞ্চল কোনটাকে বলে? ভারতবর্ষের পেনিনসুলার অঞ্চল বলে দক্ষিণ দিকের অংশটাকে আমরা পেনিনসুলার অঞ্চল বলে জানি ভারতবর্ষের ক্ষেত্রে। এবার এই দক্ষিণ দিকের অংশটা ছাড়া এই উত্তর দিকের যে অংশটা, এই দিকের অংশটাকে আমরা বলি, যেটা হিমালয়ান রিজিয়ন, উত্তর দিকের অংশটাকে বলা হয়, এবং এন্টায়ার এই মাঝখানের অংশটার পর উত্তর দিকের অংশটাকে আমরা এক্সট্রা পেনিনসুলার বলে থাকি সাধারণত। তাহলে একটা আমরা দেখতে পাচ্ছি টার্সিয়ারি অ্যান্ড মেসোজোইক সেডিমেন্টারি রক্স অফ এক্সট্রা পেনিনসুলার ইন্ডিয়া। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে এই পর্যন্ত? এই পাঁচটা টাইপ আমরা পেরেন্ট মেটেরিয়াল দেখতে পাচ্ছি। দেখো, বেসিক যে জিনিসটা আমি তোমাদের একটু আগেই বললাম, যে সারফেস রক যেগুলো থাকে, সেই সারফেস রকসগুলো কী হয়, এক্সপোজ হয়ে যায়। এক্সপোজ হয়ে যায় মানে কি, এটা হচ্ছে বাংলায় বলা যায় যে বেরিয়ে থাকে, বা বেরিয়ে কার প্রভাব পায়, বেরিয়ে যে প্রভাবটা পায় সেটা হচ্ছে ওয়েদারিংয়ের প্রভাবে পড়ে। অর্থাৎ ওয়েদারিং মানে কি? ওয়েদারিং মানে হচ্ছে আবহবিকার, আমরা একটু আগেই আলোচনা করেছি, এবং এর ফলে কি ঘটনা ঘটছে, এই আবহবিকার হওয়ার ফলে ডিকে অ্যান্ড ডিকম্পোজিশন, অর্থাৎ
তারা ভেঙে যাচ্ছে এবং তারা ডিকম্পোজড হচ্ছে, অর্থাৎ তাদের যে সাইজ ছিল সেই সাইজের থেকে আরও ছোট সাইজে পরিণত হচ্ছে। এবং এর ফলেতে তারা কিসে কনভার্ট হচ্ছে? এর ফলেতে তারা লাইন গ্রেন এবং সয়েলের যে বেস তৈরি করে, অর্থাৎ সয়েল ফর্মেশনের মৃত্তিকার যে ভিত্তি, ঠিক আছে, মৃত্তিকার যে ভিত্তি সেই ভিত্তিটা তৈরি করে। একে আমরা একদম ডাইরেক্টলি ভূগোলের ভাষায় যদি আমরা বলি, একে কি বলা হয়? একে বলা হচ্ছে রেগোলিথ। একে বলা হচ্ছে রেগোলিথ, ঠিক আছে। দেখো ভারতবর্ষের ক্ষেত্রে যে অ্যানসিয়েন্ট তোমার ক্রিস্টালাইন এবং মেটামরফিক রকের অস্তিত্ব আমরা পাচ্ছি, সেটা বেসিক্যালি কোথায়? সেটা পেনিনসুলার রিজন, অর্থাৎ দাক্ষিণাত্য যে মালভূমি অঞ্চল সেই জায়গাতে আমরা এটাকে পাচ্ছি। এবং এই রকগুলো বেসিক্যালি কী কী? গ্রানাইট, নিস এবং সিস্ট, যাতে বেশি পরিমাণে ফেরোম্যাঙ্গানিজ মেটেরিয়াল রয়ে আছে। এই রকগুলো থেকে আমরা রেড সয়েলের অস্তিত্ব পাচ্ছি। দেখো একটা সিম্পল ফ্যাক্ট তোমাদের সামনে ক্লিয়ার করি। আমরা যদি দক্ষিণ ভারত দেখি, দক্ষিণ ভারতে বেসিক্যালি আমরা লাল মৃত্তিকা পাচ্ছি, কালো মৃত্তিকা পাচ্ছি। এবার এখন আমরা দুটো মৃত্তিকার কথা যখন বলছি, লাল মৃত্তিকার উৎস কোথায় আমরা পেলাম? লাল মৃত্তিকার উৎস পাচ্ছি গ্রানাইট থেকে, তারপর পেলাম নিচ থেকে। এইগুলো ছিল বলে এই লাল জাতীয় মৃত্তিকার উৎপত্তি হয়েছে। তোমাদেরকে আমি আরও একটা জিনিস দেখালাম, যে তোমরা যখন দেখলে যে ব্যাসাল্ট মৃত্তিকা, এই যে কালো মৃত্তিকার উৎপত্তি কোথা থেকে? কালো মৃত্তিকার উৎপত্তি হচ্ছে, ব্যাসাল্ট মৃত্তিকা বলে ফেললাম, ব্যাসাল্ট সয়েল থেকে। এটা কোথায় পাওয়া যাচ্ছে? এটা স্পেসিফিক্যালি আমরা পাচ্ছি যে দাক্ষিণাত্য মালভূমি, তার হচ্ছে ডেকান প্লেটো যে রিজিয়নটা, বা দাক্ষিণাত্য মালভূমির ডেকান যে অঞ্চলটা, সেই ডেকান অঞ্চলেতে আমরা পাচ্ছি। তাহলে দেখো বেসিক্যালি কি হচ্ছে, উৎপত্তি অনুযায়ী মৃত্তিকার পেরেন্ট মেটেরিয়ালের উৎপত্তি অনুযায়ী মৃত্তিকার চরিত্র, মৃত্তিকার বর্ণ বিশ্লেষিত হচ্ছে। দ্য রেড কালার অফ দিস সয়েল ইজ লার্জলি বিকজ অফ প্রেজেন্স অফ আয়রন অক্সাইড। লৌহ যৌগ, এই লৌহ যৌগের অবস্থানের কারণে, এই লৌহগত যৌগের থাকার জন্য আমরা এই মৃত্তিকার লাল রং দেখতে পাচ্ছি। ওকে, দ্য কুডাপ্পা অ্যান্ড বিন্দিয়ান রকস হ্যাভ ওয়েদার্ড, অর্থাৎ এই যে দু ধরনের রক আমি তোমাদের বললাম, কুডাপ্পা এবং হচ্ছে তোমার বিন্ধ্যান বা বিন্ধিয়ান বা বিন্ধ্য পর্ব, এই যে দুটো অংশের রক, সেখানে আমরা ক্যালকেরিয়াস অর্থাৎ ক্যালসিয়াম যেখানে আছে বেশি পরিমাণে, এবং হচ্ছে আর্জিলাসিয়াস টাইপের মৃত্তিকা দেখতে পাচ্ছি। গন্ডোয়ানা যুগের আমরা দেখতে পাচ্ছি কম্পারেটিভলি লেস ম্যাচিওর সয়েল অর লেস ম্যাচিওর সয়েল অফ সেম ক্যারেক্টার বা লো ফার্টিলিটি সয়েল, অর্থাৎ যে সয়েলের ম্যাচিউরিটি কম হয়, যে সয়েল কম বয়স্ক হয়, যে সয়েলের নতুন উৎপত্তি হয়, সেই সয়েলের ক্ষেত্রে ফার্টিলিটি বা উর্বরতা আমরা কিছু কিছু ক্ষেত্রে কম দেখতে পাই। সুতরাং এই কম উর্বরতা হওয়া, মৃত্তিকার কালার ভিন্ন হওয়া, এইগুলো কোথার থেকে আসছে? এইগুলো আসছে আমাদের পেরেন্ট মেটেরিয়াল থেকে। অর্থাৎ পেরেন্ট মেটেরিয়ালের চরিত্র যেমন হবে, পেরেন্ট মেটেরিয়াল যে যে রকের ওপর নির্ভর করবে, পেরেন্ট মেটেরিয়াল অর্থাৎ যে যে রক হবে তার উপর নির্ভর করে এই জিনিসটা আমরা দেখতে পাবো। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রিলিফ। আমাদের সয়েলের নিয়ন্ত্রক হিসেবে 2 নম্বর আমরা পড়বো যে রিলিফ সয়েল ফর্মেশনকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। বেসিক্যালি যেটা নিয়ন্ত্রণ হয় সেটা হচ্ছে স্লোপ অফ দ্য ল্যান্ড। দেখো স্টিপ স্লোপ কি করে? সুইফট ফ্লো অফ ওয়াটার অ্যান্ড হিন্ডার্স দ্য প্রসেস অফ সয়েল ফর্মেশন। অর্থাৎ যদি স্লোপ খাড়াই হয় তাহলে জলটা এরকমভাবে নিচের দিকে নেমে যাবে। জল যত নিচের দিকে নেমে যাবে, মৃত্তিকার যে গঠন, মৃত্তিকার যে স্তরায়ন, সেটা হতে বাধা দেবে। কিন্তু যদি আমরা স্লোপটাকে জেন্টেল দেখি এরকমভাবে, তাহলে এই জায়গা দিয়ে জল ধীরে ধীরে নামবে এবং জলটা দাঁড়িয়ে থাকার সময় পাবে। তাহলে মৃত্তিকার গঠন বা মৃত্তিকার স্তরায়নের ক্ষেত্রে আমরা কি দেখব? একটা ভালো সুবিধা পাওয়া যাচ্ছে। চম্বলের র্যাভাইন যদি আমরা দেখি, ইম্পর্টেন্ট এক্সাম্পল অফ সয়েল ইরোশন। কেন? কারণ চম্বলের র্যাভাইনটা তৈরি হয়েছে কিসের জন্য? মৃত্তিকা প্রচুর পরিমাণে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এবার নাও এখন তাহলে প্রশ্ন করো যে কেন ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তার কারণ কি? ক্ষয় কোথায় বেশি হবে? যেখানে স্লোপ জেন্টেল হবে না। জেন্টেল স্লোপ হলে তো জল বেশি দূর মানে বেশি জোরে প্রবাহিতই হবে না, তাহলে ক্ষয় হওয়ার তো কোনো প্রশ্ন থাকছে না, তাই না? ক্লিয়ার? সরি। The areas of low relief or gentle slope generally experience deposition and have deep soil, অর্থাৎ যেখানে মৃত্তিকার স্লোপ কম, সয়েলের স্লোপ কম, সেখানে ডিপ সয়েল তৈরি হয়। কেন তৈরি হয়? সেখানে ডিপ সয়েল তৈরি হওয়ার প্রধান কারণ হচ্ছে ডিপোজিশন।
ডিপোজিশন কিসের ডিপোজিশন হচ্ছে? বিভিন্ন উৎপাদনকারী দ্রব্যের ডিপোজিশন, অর্থাৎ যে দ্রব্যগুলো নদী বহন করে নিয়ে যাচ্ছিল, নদীবক্ষের যে ভাসমান উপকরণ, নদীবক্ষের যে ভাসমান ডিপোজিশন, সেগুলো ক্রমশ ত্বরায়িত হতে থাকে। এবং এই ডিপোজিশনের ফলে আমরা কী ধরনের রক পাই? এই ডিপোজিশনের ফলে আমরা সেডিমেন্টারি টাইপের রক পাই, এবং সেডিমেন্টারি রক এইরকমভাবেই তৈরি হয়। আমরা যদি ভারতবর্ষের উত্তর দিকে দেখি যে ফার্টাইল অ্যালুভিয়াল প্লেনের কথা বলা হয়েছে, অ্যালুভিয়াল প্লেনটা চিন্তা করে দেখো, আমি বারবার একটা শব্দ ব্যবহার করছি এখানে, যে প্লেন এরিয়া। প্লেন এরিয়া মানে কি? প্লেন এরিয়া মানে হচ্ছে এখানে সমভূমি, অর্থাৎ এই জায়গাতে ভূমির ভাগের ঢাল অত্যন্ত কম, জল প্রবাহের মাত্রা বা জলের দ্রুত প্রবাহ হওয়া একদমই সম্ভব নয়। জল যদি দ্রুত প্রবাহিত না হয় তাহলে কি হবে? জল যদি দ্রুত প্রবাহিত না হয় তাহলে ওই জায়গাতে যে জিনিসটা হবে, সয়েলের ফর্মেশন হবে। ক্লিয়ার? এবং অন্যদিকে দেখো, জেনারেলি স্যালো আমরা মৃত্তিকা, অর্থাৎ স্যালো মানে হচ্ছে কম গভীর মৃত্তিকা দেখতে পাবো প্লেটু এরিয়াতে ঢাল থাকার কারণে। এই হচ্ছে ব্যাপার। দেখো, তোমরা দুটো এরিয়াকে ভাগ করে নাও ভারতবর্ষকে যদি দেখো, একটা হচ্ছে প্লেন এরিয়া, ঠিক আছে, একটা হচ্ছে মাউন্টেন এরিয়া, একটা প্লেন এরিয়া, একটা হচ্ছে মাউন্টেন এরিয়া, আর একটা হচ্ছে প্লাটু এরিয়া। তাহলে দেখো, প্লেন এরিয়াতে আমরা কি পাবো? প্লেন এরিয়াতে ব্যাপক ভালো সয়েল হচ্ছে, মাউন্টেন এরিয়াতে সয়েল একদমই খারাপ হচ্ছে, এবং প্লেটু রিজিয়নে মডারেট, প্লেটু রিজিয়নে আমরা বলবো যে মডারেট সয়েল তৈরি হচ্ছে। যদি আমরা রিলিফের ভিত্তিতে বিচার করি, আমি শুধুমাত্র একটার ওপর ভিত্তি করে তো আমরা বলতে পারি না, সয়েলের চরিত্র বৈশিষ্ট্য অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে। তাহলে রিলিফের ওপর ভিত্তি করে আমরা বলতে পারি যে যেখানে মাটি ভালো হবে, যেখানে মাটি ডেপথ পাবে, সেটা কোথায়? সেটা হচ্ছে কম ঢালযুক্ত অঞ্চল, জল ধীরে ধীরে ফ্লো করে। আর যেখানে মাটি ডেপথ পাবে না, যেখানে মাটির ফর্মেশন ভালো হবে না, সেটা কোন অঞ্চল? সেটা বেশি ঢালযুক্ত অঞ্চল। নেক্সট হচ্ছে ক্লাইমেট, অর্থাৎ জলবায়ু বা আমাদের মৃত্তিকা, এরা কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত। জলবায়ুর চরিত্রের ওপর নির্ভর করে মৃত্তিকা নির্ধারিত হয়। কখনো এমনটা হয় না যে জলবায়ু বলছে জলবায়ুর চরিত্র একরকম, সেখানে দেখা যাচ্ছে যে সেখানে মৃত্তিকার গভীরতা ভালো হওয়ার কথা, কেন আমি সেটা পরে আসবো, আর সেখানে মৃত্তিকার গভীরতা ভালো হচ্ছে না, এটা কখনো হয় না। জলবায়ু ডাইরেক্টলি মৃত্তিকাকে নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করে সেই বিষয়টা আমরা এবার পড়ব। ক্লাইমেট ইজ দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন সয়েল ফর্মেশন, অর্থাৎ যেমনটা আমি বললাম যে মৃত্তিকার সৃষ্টির ক্ষেত্রে ক্লাইমেট সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান। মোস্ট ইম্পর্টেন্ট ক্লাইমেটিক ফ্যাক্টরস যেগুলো আমরা বলতে পারি, যেগুলোর ওপর নিয়ন্ত্রণ করায় সয়েলের বৃদ্ধি, সয়েলের গুরুত্ব, সেটা হচ্ছে দেখো, একটা হচ্ছে টেম্পারেচার আর একটা হচ্ছে রেনফল। মূলত এই দুটো বিষয়ের ওপর নির্ভর করে। ক্লাইমেট অলসো কন্ট্রোলস দ্য টাইপ অ্যান্ড এফেক্টিভনেস অফ ওয়েদারিং, অর্থাৎ দেখো, আমি এই যে ওয়েদারিংটা পড়েছি, ওয়েদারিংটা সয়েলের সৃষ্টির জন্য কতখানি গুরুত্বপূর্ণ এটা তোমরা বুঝেছো, যে ওয়েদারিং পদ্ধতির মাধ্যমেই কিন্তু সয়েলের সৃষ্টি হয়। ওয়েদারিং পদ্ধতির মাধ্যমেই আমরা সয়েলকে তৈরি হতে দেখি। এবার দেখো, এই ওয়েদারিংকে নিয়ন্ত্রণ করছে কে? ওয়েদারিংকে নিয়ন্ত্রণ করছে ক্লাইমেট। সুতরাং প্রথমত ডাইরেক্ট ওয়েতে ক্লাইমেট তো নিয়ন্ত্রণ করছে, আমরা দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে ওয়েদারিংয়ের থ্রু দিয়ে ওয়েদারিংকে নিয়ন্ত্রণ করছে ক্লাইমেট, এবং তার উপর নির্ভর করে কিন্তু আমাদের সয়েল তৈরি হচ্ছে। The quantity of water seeping through the soil and the type of microorganism present therein, it is also very important. অর্থাৎ জল যদি আমরা দেখি যে কতখানি কোয়ান্টিটি অফ ওয়াটার, জলের পরিমাণ কতটা সেটা প্রবাহিত হচ্ছে, প্রবাহমান জলের পরিমাণ, এই জলের প্রবাহমানতার উপর ভিত্তি করে কিন্তু সয়েলের ডেপথ বা সয়েলের গভীরতা নির্ধারিত হয়। যদি আমরা এখন রিলিফের অংশে চলে যাই, যে রিলিফ, এই রিলিফ অর্থাৎ স্লোপ, স্লোপ যদি ঢালু হয়, এই জায়গা দিয়ে যদি বেশি পরিমাণ জল প্রবাহিত হয়ে যায় তাহলে কি হবে? সয়েল ইম্যাচিওর থাকবে। অন দ্য কন্ট্রারি, যদি এই স্লোপটা খুব জেন্টেল হয় এবং এই জায়গা দিয়ে যদি কম জল প্রবাহিত হয় তাহলে কি হবে? তাহলে প্রবাহমানতাটা কম থাকবে এবং মৃত্তিকার গঠন ভালো হবে। ইন এরিয়াজ অফ হেভি রেনফল অ্যান্ড হাই টেম্পারেচার দ্য সয়েলস আর রেড অর ল্যাটেরাইটিক। ভালো করে এই দুটো পয়েন্ট মাথায় রাখো। রেনফল কি হচ্ছে? প্রচুর পরিমাণে রেনফল হচ্ছে, এবং হাই টেম্পারেচার যে জায়গাতে থাকছে সেই জায়গাতে রেড অর ল্যাটেরাইটিক সয়েল আমরা দেখতে পাচ্ছি। Torrential rainfall during the rainy season washes the upper soil layer
অ্যান্ড লিচেস দ্য মেটেরিয়াল ইনটু দ্য ডিপার জোন। অর্থাৎ কেন এই জায়গাতে এরকম হয়, ধরো এই জায়গার পেরেন্ট মেটেরিয়াল যদি আমরা দেখি, আমরা বলতে পারি কি যে পেরেন্ট মেটেরিয়ালটা কিন্তু ডেফিনেটলি ম্যাটার করে। খুব ভালো কথা, আমরা দেখলাম যে পেরেন্ট মেটেরিয়াল আমাদের কি আছে, পেরেন্ট মেটেরিয়াল যা আছে সেখানে লোহা জাতীয় বস্তুর মানে অবস্থিতি ডেফিনেটলি আছে। লোহা জাতীয় বস্তুর অবস্থিতি ডেফিনেটলি থাকতে হবে। শুধু তো লোহা জাতীয় বস্তুর অবস্থিতি থাকলে হবে না, যখন প্রচণ্ড বৃষ্টি হয়, প্রচণ্ড বৃষ্টির ফলে কি হয়, ধরো এই হচ্ছে একটা সয়েল, এই হচ্ছে আপার লেয়ারটা, এখানে লোহা জাতীয় বস্তুর উপস্থিতি আছে, পেরেন্ট মেটেরিয়াল আছে। বৃষ্টির ফলে এখান থেকে জলে দ্রবীভূত হয়ে বিভিন্ন উপাদানগুলো মাটিতে ঢুকতে থাকে। এই পদ্ধতিটাকে কি বলা হয়, এই মাটিতে বা নিম্নমুখী যাওয়ার পদ্ধতিটাকে আমরা বলছি কি লিচিং। এই লিচিং পদ্ধতির মাধ্যমে নিচে ঢুকতে থাকে। খুব ভালো কথা, লিচিং পদ্ধতির মাধ্যমে নিচে ঢুকছে। এই যে নিচে ঢুকছে তার ফলে ওপরে কেবলমাত্র লৌহ যৌগ পড়ে থাকছে। এই লৌহ যৌগ এটা নিচে ঢুকতে পারে না। লৌহ যৌগ পড়ে থাকার ফলে কি হয়, লৌহ যৌগ পড়ে থাকার ফলে লাল একটা বর্ণের আমরা মৃত্তিকা দেখতে পাই। এই দুটো বর্ণের এই দুটো টাইপের মৃত্তিকা আমরা দেখতে পাই, লাল বর্ণযুক্ত, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ল্যাটেরাইট। এবারে রেড আর ল্যাটেরাইটের মধ্যে বেসিক যে জায়গাটায় পার্থক্য আছে, দেখো রেড আর ল্যাটেরাইটের মধ্যে পার্থক্যের জায়গা হচ্ছে তোমার গ্রোথন, অর্থাৎ আমরা যদি স্পেলিংটা গ্রোথন হবে, এক মিনিট, আমরা যদি রেড সয়েলের ক্ষেত্রে দেখি তাহলে হচ্ছে ঘন সন্নিবিষ্ট পাবো, আর যদি ল্যাটেরাইট সয়েলের ক্ষেত্রে দেখি তাহলে আমরা তার যে স্ট্রাকচারটা সেটাকে আমরা হালকা পাবো। এই হচ্ছে একটা অন্যতম বৈশিষ্ট্য। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে? মোটামুটি তাহলে একটা জিনিস বুঝতে পারছো যে ক্লাইমেট কীভাবে সয়েলকে নিয়ন্ত্রণ করে। তারপর দেখো আবার যে জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কি যে অল্টারনেট ওয়েট অ্যান্ড ড্রাই হয়, অর্থাৎ একবার ভিজে যাচ্ছে আবার একবার শুকিয়ে যাচ্ছে, এই ধরনের ক্লাইমেট, তাহলে সেখানে কি হয়, তাহলে সেখানে সমস্যা যেটা হয়, সেই অঞ্চলে ওপরের যে মৃত্তিকার ওপরের অংশটা, যেখানে আমরা এখানে দেখলাম যে লৌহ জাতীয় যৌগ পড়ে থাকে ল্যাটেরাইটের ক্ষেত্রে বা রেড সয়েলের ক্ষেত্রে, এই জায়গাটাতে কি হয়, ওপরের মানে টপ সয়েল যেটা, অর্থাৎ এইটা যদি আমার মৃত্তিকার হয় মানে টোটালটা হয়, এই 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 টপ সয়েল রিজিয়নটা, এই জায়গাটাতে একটা হার্ড প্যান তৈরি হয়। ঠিক আছে, এইখানটাতে একটা হার্ড প্যান তৈরি হয়, আমরা এইরকম একটা অবস্থা দেখতে পাই। এছাড়া কি হয়, এছাড়া এই অঞ্চলে মৃত্তিকার গঠনটা খুব দুর্বল হয়ে যায়, কারণ দেখো একবার ওয়েট হচ্ছে একবার ড্রাই হচ্ছে, এই রকম পরিস্থিতি তৈরি হলে যে ঘটনাটা ঘটে, এরকম পরিস্থিতি তৈরি হলে মৃত্তিকার যে গ্রথন, সেই গ্রথনের পরিবর্তন হয়, মৃত্তিকার ডেপথ কম হয় এবং মৃত্তিকার উর্বরতা শক্তি কমতে থাকে। এর পরবর্তীতে দেখো আমরা যদি দেখি এরিড আর সেমি এরিড রিজিয়নে ইভাপোরেশন সবসময় কি করে, ইভাপোরেশন বা আমরা যাকে বাংলাতে বাষ্পীভবন বলি, বাষ্পীভবন সর্বদা প্রেসিপিটেশন বা বৃষ্টিপাতের থেকে বা অধঃক্ষেপণের থেকে, আমি এটাকে বৃষ্টিপাত বলেই লিখছি, বৃষ্টিপাতের থেকে বেশি হয়। এই সময়তে কি হয়, এই সময়তে যদি দেখো বৃষ্টিপাত যা হচ্ছে তার থেকে বাষ্পীভবন বেশি হচ্ছে, তাহলে মাটি কি হবে, মাটি ক্রমশ শুষ্ক হতে থাকবে, তাহলে ওই অঞ্চলে আমরা শুষ্ক জাতীয় মাটি পাবো। এছাড়া দেখো বলছে যে এই অবস্থাতে টু মেন ফ্যাক্টরস ডিটারমাইন দ্য নেচার অ্যান্ড প্রপার্টিজ অফ সয়েল, অর্থাৎ আমরা যদি এটা মরু অঞ্চলের কথা বলি, মরু অঞ্চলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি বাষ্পীভবন বেশি তুলনায় বৃষ্টিপাত কম, তাহলে আমরা সেখানে শুষ্ক মৃত্তিকা পাচ্ছি, এটা তো ঠিক কথা। এবং এইখানে আরেকটা কথা বলা হচ্ছে যে এইরকম যদি পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে সেই অঞ্চলের সয়েলটাকে নিয়ন্ত্রণ করার জন্য আরও দুটো ফ্যাক্টর থাকছে নেচার এবং প্রপার্টিকে নিয়ন্ত্রণ করার জন্য। প্রথম কথা হচ্ছে দেয়ার ইজ লিটিল ভেজিটেশন, খুব অল্প পরিমাণে ভেজিটেশন থাকে, এবং সয়েল ব্যাডলি ল্যাক হিউমাস কন্টেন্ট। হিউমাসটা আমরা কোথা থেকে পাচ্ছি বলতো, হিউমাস হচ্ছে আমরা জীবজাত উপাদান থেকে পাই। এবার এই হিউমাস কন্টেন্ট যদি কম হয় তাহলে তার প্রভাব কী হবে সেটা আমরা পরে দেখব, কিন্তু এটা বুঝতে পারছি যে এই অঞ্চলে অর্থাৎ এই মরু অঞ্চলে যেহেতু ভেজিটেশনের পরিমাণ কম হয়, তাহলে প্রথম কথা হচ্ছে ভেজিটেশন কম হওয়ার কারণে দেখো আমরা সেখানে ভেজিটেশন মানে একদমই ডাইরেক্টলি গাছপালার কথা বলছি, তারা কম থাকছে, তাদের থেকে যে জীবজাত উপাদানগুলো পাওয়া যায় সেগুলো আমরা পাচ্ছি না। এবং যেহেতু গাছপালা কম থাকার কারণে সেখানে বিভিন্ন ধরনের প্রাণীর বসবাস বা বিভিন্ন ধরনের ছোট থেকে আরম্ভ করে বড় বিভিন্ন ধরনের প্রাণীর বসবাস কম হয়, তাহলে তাদের যে অবশিষ্টাংশ, তাদের রেসিডিউ অর্থাৎ তাদের রেচন ক্রিয়ার ফলে উৎপন্ন দ্রব্য, সেগুলো আমরা পাই না। ইনফ্যাক্ট জীবজাত কোনো উপাদানই পাওয়া যায় না, তাহলে সেটা হিউমাসের কন্টেন্টে কম হয়। ঠিক আছে, এবং সেই কারণে কি হয়, সেই কারণে দেখা যাচ্ছে যে ওই যে অঞ্চলের কথা আমি বলছি, ওই অঞ্চলের সয়েল কি হচ্ছে, লাইট কালারের হচ্ছে। তাহলে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে যদি হিউমাস কম হয়, হিউমাসের পরিমাণ যদি কম হয়, তাহলে হিউমাস কম লাইট কালার, এটা প্রশ্ন আসতে পারে যে হিউমাসের ওপর নির্ভর করে
সয়েলের কালার কেমন হয়? হিউমাস কম, লাইট কালার, হিউমাস বেশি, ডার্ক কালার, সিম্পল। তাহলে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে লাইট কালারের হচ্ছে। আর সেকেন্ডলি কি বলছে? দ্য এক্সেস অফ ইভাপোরেশন মেক্স সয়েল লাইম অ্যাকিউমুলেটিং। তাহলে এই জায়গায় লাইমের অ্যাকিউমুলেশন পাওয়া যায়, লাইম মানে চুন জাতীয় পদার্থের অ্যাকুমুলেশন হয়। দাস দে আর বাউন্ড টু বি পেডোক্যাল ইন নেচার। পেডোক্যাল সয়েল আমরা কাকে বলি? পেডোক্যাল সয়েল আমরা সেই সয়েলকে বলি যে সয়েলে ক্যালসিয়াম কার্বনেটের গুরুত্ব বেশি, যে সয়েলে ক্যালসিয়াম কার্বনেটের গুরুত্ব বা ক্যালসিয়াম কার্বনেটের কনসেন্ট্রেশন বেশি। তাহলে যে সয়েলে আমরা দেখতে পাচ্ছি বাষ্পীভবন বেশি হওয়ার কারণে সয়েলে চুন জাতীয় বা ক্যালসিয়াম কার্বনেট জাতীয় বা লাইম জাতীয়, তুমি যাই বলো, যে ভাষাই ব্যবহার করো, তার মানে পরিমাণ ক্রমশ বেশি হচ্ছে, সেই সয়েল পেডোক্যাল হচ্ছে, এবং সেটা আমরা মরু অঞ্চলের মাটির জন্য দেখতে পাচ্ছি। তাহলে ভারতবর্ষে কোথায় এটা দেখা যায় স্যার? ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি এটাকে এক্সট্রিম ওয়েস্টার্ন পোর্শনে আমরা দেখতে পাচ্ছি, বেসিক্যালি রাজস্থান, পশ্চিম রাজস্থান এই অঞ্চলে। তাহলে দেখো, একটা বেসিক জিনিস আমি তোমাদের বারে বারে বোঝাতে চেষ্টা করছি আমার পড়ানোর মাধ্যমে, যে আমাদেরকে রিলেট করতে হবে প্রত্যেকটা উপাদানের সাথে উপাদানের। দেখো, আমরা এরিড বা সেমি এরিড অঞ্চলে কী ধরনের মৃত্তিকা তৈরি হয়, কেন তৈরি হয়, সেটার সাথে ক্লাইমেটের কী সম্পর্ক সেটা বললাম। তাহলে তার সাথে কিন্তু আমরা বুঝতে পেরে গেলাম যে মরু অঞ্চল বা মানে অর্ধ মরু অঞ্চল, যেগুলো মানে তোমার সাব এরিড বা সেমি এরিড যে জায়গাগুলো, এই জায়গাতে মৃত্তিকার বর্ণ কেমন হতে পারে, মৃত্তিকার ক্যালসিয়াম বেশি থাকতে পারে, অর্থাৎ কেমিক্যাল কম্পোজিশন কেমন হতে পারে, এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই না? আমাদের পড়াশোনাটাও কিন্তু ঠিক এইরকমভাবে হবে। ইন কুল ক্লাইমেটস of Himalayan region, the process of vegetation decay is very low and the soils formed under such circumstances are acidic in nature. তাহলে হিমালয়ান অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি কি, যে ভেজিটেশনের যে ডিকে হওয়া, অর্থাৎ ভেজিটেশন যে পচে যাবে, অর্থাৎ হিউমাস যে তৈরি করবে, এই পদ্ধতিটা কিন্তু খুব স্লো, এই পদ্ধতিটা অত্যন্ত ধীরে। এমনটা নয় যে হিউমাস থাকে না, হিউমাস থাকে, তুলনায় তোমার এই যে মরু অঞ্চলের কথা আমরা পড়লাম, মরু অঞ্চলের তুলনায় হয়তো দেখা যাবে বেশিই থাকছে। কারণ কি? কারণ গাছপালা আছে, গাছপালা থাকলে বিভিন্ন পশু পাখি থাকবে, প্রাণীরা থাকবে, ছোট থেকে আরম্ভ করে ছোট বড় মাঝারি সাইজের বিভিন্ন উপাদানের প্রাণীরা থাকবে, সব ঠিক আছে। কিন্তু তার যে প্রসিজারটা, সেই যে সময়টা, সেটা অনেকটা বেশি লাগে, এই কারণে অ্যাসিডিক নেচারের হয়। তাহলে আমরা অ্যাসিডিক সয়েল কোথায় পাবো? আমরা অ্যাসিডিক সয়েল পাচ্ছি পার্বত্য অঞ্চলে, হিমালয়ান রিজিয়নে। এবং এখানে দেখো, আমরা যখন এগ্রিকালচার পড়বো তখন বলবো যে তাহলে টি কোথায় উৎপাদন ভালো হয়? টি উৎপাদন ভালো হয় অ্যাসিডিক সয়েলে, এবং এই কারণেই পার্বত্য অঞ্চলে আমরা চা উৎপাদন হতে দেখি। হোয়েন ক্লাইমেট কন্ট্রোল acts for long period, it reduces the differences in parent material. Two different parent materials may develop same soil in the same type of climate. দেখো কি আরেকটা বিষয়, ক্লাইমেট কতখানি গুরুত্বপূর্ণ, যে ক্লাইমেটিক কন্ট্রোল যদি দীর্ঘ সময় ধরে কোনো একটা বিষয়ের ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে হতে থাকে, ক্লাইমেট কন্ট্রোল যদি দীর্ঘ সময় ধরে হতে থাকে, তাহলে কি হবে বলছে? তাহলে দেখা যাচ্ছে যে পেরেন্ট মেটেরিয়াল যদি ডিফারেন্ট হয়, ধরো পেরেন্ট মেটেরিয়াল, আমি দুটো পেরেন্ট মেটেরিয়ালের কথা বলছি, পেরেন্ট মেটেরিয়াল আমার ডিফারেন্ট আছে, এইটা হচ্ছে এক্স পেরেন্ট মেটেরিয়াল আর এইটা হচ্ছে ওয়াই পেরেন্ট মেটেরিয়াল। তাহলে দুটো থেকে দুটো ধরনের শিলা তৈরি হওয়ার কথা, কিন্তু এখানে ক্লাইমেটের যে ফ্যাক্টর আমরা দেখতে পাচ্ছি, ক্লাইমেটের যে উপাদানগুলো দুটোর ক্ষেত্রেই সেম আছে, ক্লাইমেটের উপাদানগুলো দুটোর ক্ষেত্রেই সেম আছে। তখন দেখা যাচ্ছে কি এক্স ওয়াই পেরেন্ট মেটেরিয়াল আলাদা হওয়ার কারণে আলাদা ধরনের মাটি তৈরি হচ্ছে না, একই ধরনের একটা মাটি তৈরি হচ্ছে যার নাম হচ্ছে এ। এখানে নিয়ন্ত্রণকারী শক্তি মূল প্রমাণিত হচ্ছে ক্লাইমেট। The same parent material may rise to two different types of soil in two different types of climate. আবার দেখো এখানে কি ঘটনাটা ঘটছে, আমি যেমন উপরে এই 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 জায়গাটাতে তোমাদের দেখালাম যে ক্লাইমেট একই প্যারেন্ট মেটেরিয়াল থেকে দু ধরনের মৃত্তিকা ঘটাতে সাহায্য করছে। এবার দেখো এখানে ক্লাইমেট কি করছে, সরি, একই প্যারেন্ট মেটেরিয়াল থেকে না, দুটো প্যারেন্ট মেটেরিয়াল থেকে একই ধরনের সয়েল তৈরি করছে। এখানে এখানে প্যারেন্ট মেটেরিয়ালটা আমরা দেখতে পাচ্ছি কি, এখানে আমরা প্যারেন্ট মেটেরিয়ালটা দেখতে পাচ্ছি একটা, প্যারেন্ট মেটেরিয়াল হচ্ছে এখানে এক্স, কিন্তু ক্লাইমেটিক কন্ট্রোল ডিফারেন্ট হওয়ায়, ক্লাইমেটিক কন্ডিশন ডিফারেন্ট হওয়ায়, ক্লাইমেট এতটা গুরুত্বপূর্ণভাবে প্রভাব বিস্তার করছে, সেখানে দু ধরনের আমরা দেখতে পাচ্ছি সয়েল তৈরি হচ্ছে, কিন্তু হওয়ার কথা ছিল একটাই। আমরা দেখো এখানে এক্স থেকে এক ধরনের সয়েল দেখতে পেতাম, পাওয়ার কথা ছিল, কারণ প্যারেন্ট মেটেরিয়ালটা এক্স। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো একটা হচ্ছে ওয়াই আর একটা হচ্ছে জেড। তাহলে আশা করি তোমাদের আমি বোঝাতে পারছি বিষয়টা, যে প্রত্যেকটা উপাদানের ক্ষেত্রে প্রত্যেকটা উপাদান কতখানি গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা উপাদানের আমরা দেখতে পাচ্ছি কি প্রত্যেকটা উপাদানের রেসপেক্টে তাদের
মৃত্তিকাকে নিয়ন্ত্রণ করার যে চরিত্র, তাদের মৃত্তিকাকে নিয়ন্ত্রণ করার যে মানে কি বলবো পদ্ধতি, সেটা আলাদা আলাদা। ইন রাজস্থান বোথ গ্রানাইট অ্যান্ড স্যান্ডস্টোন, দেখো এটা আমি প্লেন মেটেরিয়াল এক্স ধরছি আর এটা আমি প্লেন মেটেরিয়াল ওয়াই ধরছি। এটা কি করছে, গিভ বার্থ টু স্যান্ডি সয়েল, এই স্যান্ডি সয়েল হচ্ছে জেড। তাহলে একটা জিনিস দেখো, যেটা আমি তোমাদের এখানে দেখালাম, যে ক্লাইমেট কন্ডিশন একই হওয়ার কারণে, ক্লাইমেটিক কন্ডিশন আমি ওপরের এই 1 নাম্বার উদাহরণে আমরা ক্লাইমেটিক কন্ডিশন এক হওয়ার কারণে দেখলাম দুটো প্লেন মেটেরিয়াল থেকে একই ধরনের সয়েল তৈরি হচ্ছে। আর 2 নাম্বার উদাহরণে আমরা দেখতে পাচ্ছি কি, যে ক্লাইমেটিক কন্ডিশন একই হওয়ার কারণে একই প্লেন মেটেরিয়াল থেকে মানে প্লেন মেটেরিয়াল ডিফারেন্ট না হয়ে একই ধরনের সয়েল তৈরি হচ্ছে। ক্লিয়ার? এখানে দেখো গ্রানাইট এক্স আর স্যান্ডস্টোনকে ওয়াই ধরেছি, দুটো প্যারেন্ট মেটেরিয়াল, কিন্তু তোমার সয়েল তৈরি হচ্ছে একটা, সেটা হচ্ছে জেড। এটা আমরা রাজস্থানে দেখতে পাচ্ছি। ক্লিয়ার প্রত্যেকের কাছে বিষয়টা? দুটো এই জায়গা দুটো মনে রাখবে, 1 নম্বর আর 2 নম্বর জায়গা দুটো মনে রাখবে। আমি তো বলে দিলাম মোটামুটি, যদি লাইভ ইন্টারাকশান হতো তাহলে তোমাদের প্রবলেমটা আমি বুঝতে পারতাম, ইফ দেয়ার ইজ এনি প্রবলেম। কিন্তু সেটা যখন হচ্ছে না, তো তোমাদের তো চ্যাট বক্স আছে, সেখানে আমাকে জানাবে, আমি চেষ্টা করবো আবার পুনরায় তোমাদের বিষয়টা, যদি প্রবলেম থাকে, আশা করি এরকমভাবে বলার পর থাকা উচিত না, তবু যদি থাকে আমি চেষ্টা করব পুনরায় বুঝিয়ে দেওয়ার। নেক্সট হচ্ছে ন্যাচুরাল ভেজিটেশন। ঠিক আছে, দেখো ন্যাচুরাল ভেজিটেশন বলতে, ন্যাচুরাল ভেজিটেশন মানে আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি, দ্যাট ইজ সিম্পল স্বাভাবিক উদ্ভিদ, অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদ নিয়ে আমরা কি করব না, স্বাভাবিক উদ্ভিদ কিভাবে মৃত্তিকাকে প্রভাবিত করে সেই বিষয়টাকে দেখব, মৃত্তিকাকে কিভাবে নিয়ন্ত্রণ করে। ন্যাচারাল ভেজিটেশন রিফ্লেক্টস দ্য কম্বাইন্ড এফেক্টস অফ রিলিফ অ্যান্ড ক্লাইমেট। কেন? রিলিফ এবং ক্লাইমেট এই দুটো কী ধরনের আছে, রিলিফ এবং ক্লাইমেটের ওপর নির্ভর করে কী হয়, রিলিফ এবং ক্লাইমেটের ওপর নির্ভর করে কিন্তু ন্যাচারাল ভেজিটেশন জন্মায়। আমরা এর আগের ক্লাসটায় কিন্তু ন্যাচারাল ভেজিটেশনের ওপর করেছি। সুতরাং এখন তোমরা অন্তত এইটা কনফার্ম তোমরা বলতে পারবে বা বুঝতে পারবে যে ন্যাচারাল ভেজিটেশনের জন্য কোনো একটা জায়গার রিলিফ, কোনো একটা জায়গার ভূমিরূপের চরিত্র এবং ওই পার্টিকুলার জায়গাটার যে ক্লাইমেটিক ক্যারেক্টারিস্টিক কেমনভাবে বা কতটা নিয়ন্ত্রণ করে। দ্য ফর্মেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সয়েল ইজ ভেরি মাচ ইনফ্লুয়েসড বাই দ্য গ্রোথ অফ ভেজিটেশন, অর্থাৎ গ্রোথ অফ ভেজিটেশন কী করে, গ্রোথ অফ ভেজিটেশন আবার সয়েলের তোমার ডেভেলপমেন্টকে নিয়ন্ত্রণ করে। ব্যাপারটা কেমন হচ্ছে, ব্যাপারটা হচ্ছে আমরা আগে পড়েছি যে ন্যাচুরাল ভেজিটেশন কেমন হবে না হবে এটা নির্ভর করে ডেফিনেটলি সয়েলের ওপর, এটা একটা সয়েল নিয়ন্ত্রণকারী উপাদান ছিল। আবার আজকে আমরা দেখছি যে সয়েলের গ্রোথ নির্ভর করে ন্যাচুরাল ভেজিটেশনের ওপর। কেন? দেখো ন্যাচুরাল ভেজিটেশনের যে ধরো ডিকেড লিপ, অর্থাৎ পচে যাওয়া পাতা, তারপর হচ্ছে তোমার আরও শরীরের মানে গাছের শরীরের অন্যান্য অংশ হিউমাস হিসাবে মৃত্তিকাকে সম্পদ প্রদান করে। তাহলে এই যে গাছ পাতা, আমি লিখে দিচ্ছি এখানে, পাতা, ডাল ইত্যাদি ইত্যাদি পচে সয়েলে যদি থাকে, তাহলে সয়েলের কি বাড়বে, সয়েলের হিউমাস বাড়বে, অর্থাৎ সয়েলের উর্বরতা বৃদ্ধি পাবে, সয়েলের কালার চেঞ্জ হবে, সয়েলের গঠন প্রক্রিয়া ভালো হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে ন্যাচারাল ভেজিটেশনও কিন্তু সয়েলের উৎপত্তিতে হেল্প করছে বা সয়েলের নিয়ন্ত্রণে সাহায্য করছে। ঠিক আছে, দ্য ডেন্সলি ফরেস্ট এরিয়াজ কন্টেন সাম অফ দ্য বেস্ট সয়েল ইন ইন্ডিয়া। এই যে জায়গাটা দেখো, ডেন্সলি ফরেস্ট এরিয়াতে কি হচ্ছে, ন্যাচারাল ভেজিটেশনের যে পরিমাণ, ন্যাচারাল ভেজিটেশনের পরিমাণ কি ডেন্সলি ফরেস্ট এরিয়াতে অনেক বেশি, এবং সেখান থেকে পাতা ডাল ইত্যাদি পাওয়ার পরিমাণ অনেক বেশি। তার ফলস্বরূপ আমাদের হিউমাস যে গঠন হচ্ছে, হিউমাসের পরিমাণ অনেক বেশি, অ্যান্ড সয়েল বা মৃত্তিকার গুরুত্ব, আমরা বা মৃত্তিকার গুরুত্ব না সরি, মৃত্তিকাটা সেই জায়গায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, মৃত্তিকার চরিত্রটা অনেকটা আমরা ভালো পাচ্ছি। তাহলে এই কারণে সেখানে একটা আমরা ভালো রিলেশনশিপ পাচ্ছি বিটুইন কি, বিটুইন হচ্ছে ন্যাচুরাল ভেজিটেশন, আমি তোমাদেরকে আরেকবার বিষয়টা বলে দিচ্ছি, বিটুইন ন্যাচুরাল ভেজিটেশন অ্যান্ড হচ্ছে সয়েল। আমরা আগের ক্লাসে পড়েছিলাম, ন্যাচুরাল ভেজিটেশনের ক্লাসে পড়েছিলাম যে ন্যাচুরাল ভেজিটেশনের জন্য, ঠিক আছে, সয়েল কতখানি গুরুত্বপূর্ণ। আর আজকে আবার উল্টো দিক থেকে পড়ছি, দেখো কেমন কি অদ্ভুত ব্যাপার, যে এই সয়েলের ফরমেশনের জন্য ন্যাচুরাল ভেজিটেশন কত গুরুত্বপূর্ণ। তাহলে এদের দুজনের মধ্যে কিন্তু একটা পারস্পরিক সম্পর্ক আমরা বলতে পারি অবশ্যই আছে। ক্লিয়ার হয়েছে আশা করি। এবং আরেকটা বিষয় আমরা ক্যারেক্টারিস্টিকটা নেক্সট ক্লাসে আলোচনা করব। আমরা আরেকটা যে বিষয় আজকে আলোচনা করব সেটা হচ্ছে টাইমটা। আমরা যে ফর্মুলাটা তোমাদের দিয়েছিলাম, দেখো এখানে আমরা এখানে যে ফর্মুলাটা দিয়েছিলাম, ক্লাইমেট পড়লাম, প্যারেন্ট মেটেরিয়াল পড়লাম, অর্গানিক যে কম্পাউন্ড সেটা পড়িনি, রিলিফ পড়েছি, টাইমটা পড়বো, তাহলেই হবে। অর্গানিজম বেসিক্যালি কী করছে,
ধরো অর্গানিজম যে জায়গাতে আছে এবং টাইম, এই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাইম দেখো একটা বেসিক কনসেপ্ট হচ্ছে কোনো একটা মৃত্তিকার গঠনে টাইম যত বেশি তুমি দেবে, সয়েলের প্রোফাইল ভালো হবে। অর্থাৎ তুমি একটা সিম্পল জিনিস চিন্তা করো যে একটা সয়েলের প্রোফাইল তৈরি হওয়ার জন্য যদি আমি কম সময় দিই তাহলে সয়েলের গভীরতা বাড়ে না, সয়েলের সমস্ত চরিত্র বৈশিষ্ট্যগুলো কিন্তু পরিস্ফুরণ ঘটে না। সুতরাং যত তুমি হাই টাইম দেবে, তুমি টাইম দেওয়ার কেউ নয়, ডেফিনেটলি আমি টাইম দেওয়ার কেউ নয়, প্রকৃতিতে কোনো একটা সয়েল যতদিন পর্যন্ত আনডিস্টার্বড অবস্থায় থাকবে, ততক্ষণ পর্যন্ত কি হবে, ততক্ষণ পর্যন্ত দেখা যাবে যে সয়েলটা তত ভালো ফর্মেশন করছে, সয়েলটা তত ভালো গড়ে উঠছে। ঠিক আছে, আর টাইম যত কম পাবে সয়েল তত কি হবে, সয়েল তত ইম্যাচিওর হবে। আমরা যদি দেখি সয়েলের ইম্যাচিওরিটি প্রকাশ পাবে। এটা একটা হলো। আর একটা বিষয় হচ্ছে যে আমরা অর্গ্যানিক এলিমেন্টের কথা বললাম, এই অর্গ্যানিক এলিমেন্টের মধ্যে ভেজিটেশনটা তো তোমরা পড়লে। এছাড়া যে ছোট ছোট প্রাণীরা থাকে সয়েলের মধ্যে, ছোট ছোট প্রাণীরা যত বেশি পরিমাণে থাকবে তত তারা কি করবে, তত তারা দেখো সয়েলের মধ্যে ধরো একটা সিম্পল জিনিস তোমরা চিন্তা করো যে সয়েলের মধ্যে ছোট ছোট পোকামাকড় আছে, ইঁদুর আছে, কেঁচো আছে, এরা কি করে, এরা সয়েলের মধ্যে চলাচল করে। তাহলে সয়েলের মধ্যে চলাচল করে মানে কি, সয়েলের মধ্যে চলাচল করে মানে সয়েলের মধ্যস্থিত যে মিনারেলসগুলো, সয়েলের মধ্যস্থিত যে উপাদানগুলো, সেই উপাদানগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। অর্থাৎ সিম্পল অর্থে বলতে ঝালমুড়ি যেভাবে বানানো হয়, ধরো বিভিন্ন উপাদানগুলো আছে তাদেরকে নেড়ে ঘেঁটে টেস্টি একটা উপাদান তৈরি হয়, সয়েলের ক্ষেত্রেও তাই। এই সয়েলের গুরুত্বটাকে বাড়ায়। এবং দেখা যাচ্ছে যে ওই যে প্রাণীরা থাকছে সয়েলের মধ্যে, ধরো বিভিন্ন ধরনের রোডেন্ট মানে পিঁপড়ে, বিভিন্ন পোকামাকড়, তারা তাদের মলমূত্র ত্যাগ করছে ওখানে, রেচন ক্রিয়া করছে, তাহলে সেখান থেকে কেমিক্যাল কম্পোজিশন সয়েলে ঢুকছে, সয়েলের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে, সয়েলের ফার্টিলিটি বৃদ্ধি পাচ্ছে। এবং যখন তারা মরে যাচ্ছে, মরে কোথায় যাবে, তাদের তো শ্রাদ্ধ শান্তি করার কেউ নেই, তাদের তো ওই সয়েলের মধ্যেই থাকতে হয়, তাই না? তাহলে কি হচ্ছে, জাস্ট মজা করে বললাম, নেভার মাইন্ড প্লিজ, এই কথাটা বললাম বলে। এনিওয়েজ, তো সয়েলের মধ্যেই তাদের থাকতে হচ্ছে, সয়েলের মধ্যে থাকলে তাদের দেহ থেকে দেহজাত যে জৈব পদার্থগুলো সেগুলো সয়েলে মিশছে। তাহলে যেখানে আমরা অর্গ্যানিক অ্যাক্টিভিটি বেশি পাবো, যে জায়গাটাতে অর্গ্যানিক অ্যাক্টিভিটি বেশি আমরা পাবো, সেই জায়গাতে সয়েলের কি হবে, সয়েলের উর্বরতা বেশি, সেই জায়গাতে সয়েলের উর্বরতা আমরা তুলনামূলক বেশি পাবো। ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে? এই কারণে দেখবে পার্বত্য অঞ্চলে আমরা সয়েলের মানে ঠান্ডা হওয়ার কারণে এদের অ্যাক্টিভিটি কম পাই, রাদার দেন আমরা যদি প্লেন রিজিয়নে দেখি তাহলে এদের অ্যাক্টিভিটি বেশি পাই। তাহলে প্লেন রিজিয়নের মাটি কিন্তু পার্বত্য অঞ্চলের থেকে দেখা যায় বেশি উর্বর। আশা করি প্রত্যেকের কাছে এই বিষয়টা ক্লিয়ার হলো, বা এই অঞ্চল পর্যন্ত মানে যতখানি আমি আলোচনা করলাম আজকে, এই বিষয়টা তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে পারলাম। নেক্সট ক্লাসে আমরা কি আলোচনা করব, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ক্যারেক্টারিস্টিক অফ সয়েল। আমি ইচ্ছা করি ক্লাসটা ছোট করলাম যাতে করে তোমাদের দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, নাহলে ওভারওয়েলমড হয়ে গেলে অনেকটা প্রেসার বেড়ে যাবে। অনেকটা বিষয় নিয়ে আমরা যেহেতু আলোচনা করেছি, সয়েলের উৎপত্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। ঠিক আছে, তাহলে আমরা পেডোজেনেসিস পড়েছি, এখানে আরেকটা টার্ম আমার মনে পড়লো, পেডোজেনেসিস আমরা পড়েছি। এরপর আমরা পড়বো, দেখো আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিই, দ্যাট ইজ পেডোলজি। তো পেডোলজি শব্দটা কোথা থেকে এসছে, পেডোলজিকে আমরা দুটো অংশে ভাগ করতে পারি, একটা হচ্ছে পেডন বা সয়েল, আর একটা হচ্ছে লোগোস বা লোজোস। ঠিক আছে, তাহলে দেখো পেডন মানে হচ্ছে আমরা বলতে পারি এখানে সয়েল, আর লোগোস মানে হচ্ছে ডিসকাস। তাহলে যে অংশে আমরা কেবলমাত্র মৃত্তিকার উৎপত্তি নয়, সেটা তো পেডোজেনেসিস আছেই, আমরা মৃত্তিকার উৎপত্তি, মৃত্তিকার বৈশিষ্ট্য, মৃত্তিকার চরিত্র, মৃত্তিকার ক্ষয়, বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। যে অংশটাকে সেই আলোচনার ক্ষেত্রটাকে আমরা বলছি কি পেডোলজি। এগুলো অ্যাকচুয়ালি তোমাদের কেন বলে দেওয়া বলো তো, এই এত কিছু না বলে আজকের ক্লাসটা না নিলে ডাইরেক্টলি ভারতবর্ষে কতগুলো মৃত্তিকা আছে, হ্যাঁ, সেই মৃত্তিকাগুলোর কী চরিত্র বৈশিষ্ট্য কোথায় কোথায় দেখা যায়, এগুলো বলে দেওয়াই যেত তোমাদের। কিন্তু এখানে একটা কোয়েশ্চেন মার্ক থেকে যায়। কোয়েশ্চেন মার্কটা কি? কোয়েশ্চেন মার্কটা হচ্ছে আমি যখন তোমাদের বলবো যে ব্ল্যাক সয়েল কোথায় কোথায় দেখা যায়, তোমাদেরকে সেই একদম গাধার মতো মুখস্থ করতে হবে যে এই এই জায়গাগুলোতে ব্ল্যাক সয়েল দেখা যায়, এইখানে ব্ল্যাক সয়েল দেখা যায়, ওইখানে রেড সয়েল দেখা যায়। আমার প্রশ্ন হচ্ছে কেন, কেন আমরা ওখানে ব্ল্যাক সয়েল পাই, কেন আমরা ওখানে রেড সয়েল পাই, এই বিষয়টা তো আমাদেরকে আগে বুঝতে হবে, তাই না? এই বিষয়টা আমাদেরকে আগে একদম কমপ্লিট করতে হবে, তবে আমরা বিষয়টা বুঝতে পারবো। তো আমি আশা করি আজকে তোমাদের যেভাবে আমি বললাম যে ব্ল্যাক সয়েল বলো যে ব্যাসাল্ট থেকে তৈরি হচ্ছে, বা রেড সয়েল বলো যে ডিজিং পদ্ধতির মাধ্যমে তৈরি হচ্ছে, এই বিষয়টা তোমাদের সামনে যেহেতু আমি একটুখানি তুলে ধরেছি, আশা করি তোমরা পরবর্তী দিনে যখন এর ডেসক্রিপশনগুলো পড়বে, কোথায় কোথায় হয়, কিভাবে হয়, এগুলো আশা করি তোমাদের ব্যাকড্রপে থাকবে এবং বুঝতে সাহায্য করবে। এটা আমার একান্ত ব্যক্তিগত ধারণা, আশা করছি তোমাদেরও হেল্প হবে।
তো তোমাদের আজকের ক্লাস সম্বন্ধে যদি কোনো ধরনের ডাউটস থেকে থাকে, তোমরা ক্লাস করার পর যদি কোনো ধরনের প্রবলেমস থাকে, তোমরা ডেফিনেটলি সেটা চ্যাট বক্সে জানাবে। আমি আমার ক্ষমতা মতো তোমাদের সেটা সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ, অ্যাজ অফ নাও টাটা। আবার নেক্সট ক্লাসে আমাদের দেখা হচ্ছে। আমরা নেক্সট ক্লাসে ক্যারেক্টারিস্টিক অফ সয়েল এইখান থেকে শুরু করব এবং এই বেসিক কনসেপ্টের ক্লাসটাকে আমরা কমপ্লিট করব। তার পরবর্তী ক্লাস থেকে আমরা কি করব না, ভারতের সয়েল নিয়ে আলোচনা করব। টিল দেন ভালো থেকো, সাবধানে থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বাই, টাটা।